সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের এইচএসসির আরো একটা এমসিকিউ সিরিজে। তো আজকে আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে আপনার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় গুণগত রসায়ন, মানে এটার উপরে আমরা ওভারঅল অনেকগুলো প্রশ্ন সলভ করাবো, যেখান থেকে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আসলে গত বছরের প্রশ্নগুলো কেমন আসছে আর এই বছর আসলে প্রশ্নগুলো কেমন হতে পারে। হ্যাঁ, আর এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নই আপনার কনসেপচুয়াল থাকবে, আর কিছু অঙ্ক থাকবে যেগুলো ম্যাথমেটিক্যাল, বাট ম্যাক্সিমাম প্রশ্নগুলো একদম পুরো কনসেপচুয়াল, মানে একদম অনেকটা থিওরি টাইপ আর কি। থিওরি ভালো মতো বুঝতে পারলে, আপনি থিওরি ভালো মতো পড়ে থাকেন, তাহলে আপনি খুব ইজিলি এগুলো আনসার করে ফেলতে পারবেন, সময় খুব কম লাগবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা শুরু করি, বিসমিল্লাহ। তো আজকে আমাদের শুরুতে বলছে যে বোর পরমাণু মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। তো জেনে রাখেন, বোর পরমাণু মডেল একমাত্র তাদেরকে ব্যাখ্যা করতে পারে যাদের মধ্যে আসলে একটা ইলেকট্রন থাকে। কথা বুঝতে পারছেন? যাদের মধ্যে একটা ইলেকট্রন থাকবে, বোর পরমাণু মডেল একমাত্র তাদের যে ব্যাখ্যা সেটাই সে মূলত ব্যাখ্যা করতে পারবে। তো এখানে হিলিয়ামে কয়টা ইলেকট্রন? হিলিয়াম ইলেকট্রন হচ্ছে দুইটা, তাহলে হিলিয়ামকে সে ব্যাখ্যা করতে পারবে না। তারপর এখানে হাইড্রোজেন মাইনাস, ঠিক আছে, এখানে ইলেকট্রন কয়টা? এখানে ইলেকট্রন হচ্ছে দুইটা, মানে হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন গ্রহণ করে পরে এখানে হাইড্রোজেন মাইনাস দেওয়া আছে, তাহলে হাইড্রোজেনের ব্যাখ্যাটাও সে করতে পারবে না। আবার এখানে কি আছে? হাইড্রোজেন প্লাস, দ্যাট মিনস সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, মানে এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, তাহলে এটাকেও সে ব্যাখ্যা করতে পারবে না। এখানে কি আছে? বেরিলিয়াম 3+, ঠিক আছে। তো বেরিলিয়াম কত নাম্বার? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে 4 নাম্বার মৌল। তো বেরিলিয়াম 3+, মানে সে 3টে ইলেকট্রন ছেড়ে দিছে, স্টিল তার মধ্যে একটা ইলেকট্রন এখনো আছে, একটা ইলেকট্রন এখনো বিদ্যমান। তার মানে বড় পরমাণু যেহেতু যাদের মধ্যে একটা ইলেকট্রন থাকে তাদের ব্যাখ্যা করতে পারে, এই জন্য এখানে বেরিলিয়াম যে 3+, এটার আয়নের ব্যাখ্যাটা আমাদের বড় পরমাণু করতে পারবে। ঠিক আছে, ওকে। তো হোপফুলি বুঝতে পারছেন, এটা একটা কমন প্রশ্ন, মানে প্রায় সময় পরীক্ষাতে আসে যে একমাত্র যাদের মধ্যে একটা ইলেকট্রন থাকে বড় পরমাণু মডেল একমাত্র তাদের আয়নের ব্যাখ্যাটাই করতে পারে। হ্যাঁ, মানে তাদের আয়নের যে বর্ণালী সেই ব্যাখ্যাটাই করতে পারে। আচ্ছা, তারপর আসেন নেক্সট প্রশ্ন। পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি? এটা আপনি জানেন, যেটা একদম ইজি একটা ইকুয়েশন। এমবিআর সমান সমান হচ্ছে NH/2 পাই। এমবিআর সমান সমান NH/2 পাই। তো যেহেতু আমাকে তৃতীয় কক্ষপথ বলছে, তাহলে আমরা জাস্ট কি করবো, এন এর জায়গায় 3 বসাই দিব। তা আপনি এই এনটাকে এখানে মুছে দিচ্ছি, আর এন এর জায়গায় যদি আমরা 3 বসায় দিই, তাহলে এমবিআর সমান সমান 3H/2 পাই। তো এটা কোথায় আছে? এটা যে 3 নম্বরে আছে, এমবিআর সমান সমান 3H/2 পাই। তো আমাদের উত্তর হচ্ছে 3 নম্বরটা। আচ্ছা, তারপর দেখেন, তারপর প্রশ্নটা আপনাকে বলছে যে নিকেল, হ্যাঁ নিকেল, নিকেলের কতগুলো ইলেকট্রনের জন্য N+, এখানে 1 লিখছে, আসলে এটা N1 হবে না, এটা N+L হবে। কতগুলো ইলেকট্রনের জন্য N+L ইকুয়ালস হচ্ছে 4 হয়। তো এটা ব্যাখ্যা করার জন্য আমরা করব কি, প্রথমে নিকেলের যে ইলেকট্রন বিন্যাস, আপনাকে সেই ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। হ্যাঁ, আমরা প্রথমে আপনাকে নিকেলের ইলেকট্রন বিন্যাসটা দেখাই। তো নিকেল 28 নাম্বার মৌল, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, সুন্দর করে লিখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6, 4s2, আর হচ্ছে 3d8। এটা হওয়া উচিত হোপফুলি। হ্যাঁ, তা আমরা দেখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, এখানে 18, 18 আর 8 হচ্ছে 28। আচ্ছা, তো আমরা জানি যে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো আপনাকে এখানে করতে হবে কি, ইলেকট্রন খুঁজে বের করতে হবে যেন এখানে N+L এর মান 4 হয়। হ্যাঁ, তো আমরা জানি এখানে এই এন হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে, এটা তো এন, এটা ডিরেক্টলি আমরা জানি। আর এল এর যে মানটা, এল এর মানটা হচ্ছে আপনার, যদি এল এর মান 0 হয় ওটাকে আমরা বলি হচ্ছে এস, এল এর মান যদি 1 হয় ওটাকে আমরা বলি পি, এল এর মান যদি 2 হয় ওটাকে আমরা বলি হচ্ছে ডি, আর এল এর মান যদি 3 হয়, হ্যাঁ, ওটাকে আমরা বলি হচ্ছে এফ। তো আমরা ওইসব সেটাকে বলি আর কি। তো আপনি এই জায়গাতে একটু ভালো মতো খেয়াল করেন, এখানে কি কি আছে, এই যে 3 আছে আর এখানে পি আছে। হ্যাঁ, তাহলে পি এর জন্য কিন্তু হচ্ছে এল এর মান 1, তাহলে 3p এর জন্য এখানে আসলে এমন থাকতেছে না যে 3 হচ্ছে 1, এই 3p এর জন্য আমাদের 3+1 মানে হচ্ছে এখানে 4 হইতেছে, তার মানে এখানে ইলেকট্রন আছে হচ্ছে 6টা। আমরা 3p6 এখানে ইলেকট্রন পাইলাম হচ্ছে 6টা। তারপরে যদি আপনার 3d তে যাই, 3 আর 2 এখানে আসলে 5 হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ। আবার 4s2 তে যদি যাই, হ্যাঁ এখানে হচ্ছে আবার 4 আসতেছে কিভাবে, এখানে n এর মান হচ্ছে 4 আর s এর মান হচ্ছে 0, তাহলে 4+0 করলে কিন্তু আলটিমেটলি 4। হ্যাঁ, তাহলে আমরা এখানে ইলেকট্রন পাইতেছি হচ্ছে আরো 2টা, এখানে ইলেকট্রন হচ্ছে আমাদের আরো 2টা। আর কোথাও কি সম্ভব? আর কোথাও সম্ভব না, এখানে 3+ হচ্ছে 0, তার মানে 3, আর এগুলো তো সম্ভব না। টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, এখানে হচ্ছে 3p তে হচ্ছে 6টা
আর 4 হচ্ছে 2টা, তাহলে 6 আর 2 মিলে টোটাল হচ্ছে আমাদের 8টা। তাহলে কত, এই আমাদের যে প্রশ্ন যেটা যে কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস l ইকুয়াল 4 হয়, সেটা হচ্ছে টোটাল 8টা ইলেকট্রনের জন্য। হ্যাঁ, উত্তর হচ্ছে আমাদের 4, 8টা ইলেকট্রনের জন্য। তো হোপফুলি এটা বুঝতে পারছি। আচ্ছা, তারপর আসেন যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য, মানে কোনটা ভ্যালিড, কোনটা ভ্যালিড। তো আমরা জানি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা, আপনাদের প্রত্যেকে জানার কথা, এন, এল, এম, এস। এদের মধ্যে আবার বেসিক কিছু নিয়ম আছে। হ্যাঁ, যে এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। আমি একটু ছোট করে লিখিয়ে দিই, পরে আর লিখবো না, আপনারা বুঝে নেন যে এল এর মান যেটা, এটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, মানে এই রেঞ্জের মধ্যে থাকবে, এটা ব্যতিক্রম হবে না। আবার এম এর মান যেটা, এম এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল, 0 সহ প্লাস মাইনাস এল। তো এরকম কিছু টুকটাক নিয়ম কারণ আছে। আচ্ছা, এখানে এন হচ্ছে 1, এল হচ্ছে 0, ঠিক আছে ফাইন, এটা পসিবল। আবার এম হচ্ছে 0, তাহলে আর এস এর মান এটা মনে হয় দেয় নাই। আচ্ছা, এস এর মান এটা দেয় নাই, তাহলে এটা খুব পারফেক্টলি ম্যাচ করতেছে, মানে এটা গ্রহণযোগ্য। তাহলে উত্তর হচ্ছে প্রথমটাই, উত্তর হচ্ছে প্রথমটাই। বাকিগুলো হবে না কেন সেটা আপনাকে আমি টেস্টিফাই করে দিই। যে এন হচ্ছে 2, ঠিক আছে, দ্যাটস ফাইন। তাহলে এল এর মান 1, হ্যাঁ হইতেই পারে, মানে এন এর থেকে অ্যাটলিস্ট কম হবে আর কি। এন্ড এল এর মান যদি 1 হয়, এম এর মান -2 কখনোই পসিবল না। কারণ এম এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল, মানে এখানে 1 এর জন্য আপনি -1 পাইতে পারেন, 0-1 পাইতে পারেন, +1 পাইতে পারেন, কখনোই 1 এর চাইতে বেশি পাবেন না। তো এই জন্য ওই 2 নম্বরটা ভ্যালিড না। তারপর এই জায়গাতে আসেন, এখানেও সেম কাহিনী, যে দেখেন এল এর মান 1 বাট এম এর মান বেশি দিয়ে দিচ্ছে, এটা পসিবল না। এখানেও সেম কাহিনী, যে এল এর মান এখানে 2 দিচ্ছে বাট এম এর মান দিয়ে দিচ্ছে হচ্ছে -3। তো এম এর মান এল এর সাথে কখনো বেশি হবে না, 0 সহ প্লাস মাইনাস এল হবে। ঠিক আছে, এই জন্য উত্তর হচ্ছে আমাদের প্রথমটা। আচ্ছা, তারপর আসেন আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে? পরবর্তী প্রশ্ন আমাদের বলছে যে নিচের কোন আয়ন, কোনটি শনাক্তকরণে পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট যৌগ ও সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ মিশ্রণ ব্যবহৃত হয় আর কি। পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট এটা অ্যাকচুয়ালি হচ্ছে নেসলার দ্রবণ, আপনারা অনেকে জানার কথা। পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট এটাকে বলা হয় হচ্ছে নেসলার দ্রবণ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে নেসলার দ্রবণ। তো আমাদেরকে বলছে যে নেসলার দ্রবণ দিয়ে আসলে কোনটা শনাক্ত করে। তো নেসলার দ্রবণ দিয়ে আসলে আপনার অ্যামোনিয়া আয়ন শনাক্ত করা হয়। হ্যাঁ, আপনাদের প্র্যাকটিক্যালে লবণ টেস্ট যদি আপনি করে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানার কথা যে নেসলার দ্রবণ দিয়ে বা পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট দিয়ে অ্যামোনিয়া যে আয়নটা আছে সেটা শনাক্ত করা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তো এরপরে যে প্রশ্ন যেটা, এটা কিন্তু আপনার ওই যে লবণ শনাক্তকরণ যে টপিকটা ওইখান থেকে আসছে। তো আপনারা অনেকে এটা ইগনোর করেন, লবণ শনাক্তকরণ টপিকটা আপনারা মনে করেন যে এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন না আসতে পারে, এটা প্র্যাকটিক্যালের টপিক। বাট দেখেন কতগুলো প্রশ্ন আসছে, হ্যাঁ অনেকগুলো বোর্ডে আসছে, তো একটু সতর্ক থাকবেন। আচ্ছা, তো ছয়টা দেখেন, আপনাকে বলছে একটা লবণ, লবণের সাথে বেরিয়াম নাইট্রেট যোগ করা হয়েছে। এটা আসলে খুব একটা কমন টেস্ট, ওই যে আমরা যে অ্যানায়ন, মানে এই অ্যানায়ন মূলক যে মূলক যেটা, ওটা শনাক্ত করানোর জন্য আপনার আসলে বেরিয়াম নাইট্রেট যে টেস্ট এটা করা হয় আর কি। তো বেরিয়াম নাইট্রেট যোগ করার পরে বি উৎপন্ন হয়েছে, তো আপনাকে বলছে যে বি হচ্ছে একটা সাদা পদক্ষেপ। তাহলে এই বি যৌগটা আসলে দুইটা যৌগ হইতে পারে, হয় ওইটা হইতে পারে হচ্ছে বেরিয়াম কার্বনেট, অথবা এটা হইতে পারে হচ্ছে বেরিয়াম সালফেট। কথা বুঝতে পারছেন? মানে সালফেটের যৌগ হইতে পারে, অথবা এটা আসলে কার্বনেটের যৌগ হইতে পারে। তো এই দুইটা যে কোনো একটা যৌগ এটা হইতে পারে আর কি, কারণ এই দুইটার পদক্ষেপ হচ্ছে সাদা পদক্ষেপ। এখন আসলে কোনটা স্পেসিফিকলি হবে, এটা আসলে আমরা পরবর্তী অংশটুকু দেখলে বুঝতে পারতেছি। হ্যাঁ, আপনি HCl অ্যাড করার পরে এখানে আসলে যে দেখেন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতেছে, তাহলে সালফেট হওয়ার কোনো চান্সেস নাই, এখানে আসলে এটা সালফেট হবে না। আমাদের বি যে যৌগটা, বি যৌগটা হচ্ছে বেরিয়াম কার্বনেট। ঠিক আছে, বি যৌগটা হচ্ছে বেরিয়াম কার্বনেট, যেহেতু পরবর্তী জায়গায় এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে বি অবশ্যই বেরিয়াম কার্বনেট। এখন বেরিয়াম কার্বনেটের সাথে আমাদেরকে HCl অ্যাড করছি, তো আমরা যদি এই বেরিয়াম কার্বনেট এর সাথে যদি আমরা HCl অ্যাড করি, ঠিক আছে, তাহলে আপনার অবশ্যই এখানে বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। বেরিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে আপনার পানি, এটা উৎপন্ন হবে আর কি। তো বেরিয়ামের আপনার যে যোজনী বা তুল্য সংখ্যা, এটা যেহেতু 2, তো এখানে আসলে একটা 2 দিলে ব্যালেন্স করলে হয়ে যায় আর কি। ওকে, তো আমাদের প্রশ্ন আমাদেরকে বলছিল হচ্ছে যে সি যৌগের সংকেত কোনটা। এই সি যৌগটা আসলে হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। আপনি যদি বেরিয়াম কার্বনের সাথে আমরা যদি HCl যোগ করি, উৎপন্ন হবে হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা। তো লবণ শনাক্তকরণ অবশ্যই গুরুত্ব দিবেন, হ্যাঁ এদেরকে হালকাভাবে নিবেন না। খুব অল্প কয়েকটা যোগ আছে, 8টা থেকে 10টা যোগ, তো সেখান থেকে যদি আপনার একটা MCQ কমন করে যায়, আপনার ক্ষতি নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরের প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন, আমি একটু জুম আউট করে দিই। আচ্ছা, তো আপনাকে এই জায়গাতে বলছে যে 200 গ্রাম অ্যামোনিয়াম, এটা কত নম্বর আসলে, 7 নম্বরটা, হ্যাঁ উদ্দীপক মনে হচ্ছে এটা, উদ্দীপক হচ্ছে এটা
25°C 50°C। আচ্ছা, তো গ্রাফ হচ্ছে এইটা। 25°C তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 40, যদি আমি গ্রাফ অ্যানালাইসিস করি। আর 50°C তাপমাত্রায় আমাদের দ্রাব্যতা হচ্ছে 60, দ্রাব্যতা হচ্ছে 60। তো বলছে 200 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে 50°C থেকে 25°C তাপমাত্রায় ঠান্ডা করলে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কেলাসিত হবে, মানে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কেলাসিত হবে। তো আমাদের 25°C তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 40 আর 50-এর দ্রাব্যতা হচ্ছে 60। তো বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা যদি আমরা নিয়ে আসি, কতটুকু লবণ আসলে কেলাসিত হবে। তো আমাদের কাজটা খুবই সিম্পল, যে আমরা জানি যে দ্রাব্যতার যে ম্যাথ যে সিস্টেমটা ছিল, যে দ্রাব্যতা S ইকুয়ালস 100 ইন্টু হচ্ছে দ্রবের ভর ডিভাইড বাই হচ্ছে দ্রবণের ভর, মানে হচ্ছে ক্যাপিটাল M মাইনাস হচ্ছে আমাদের স্মল m। তাহলে আমরা 50°C যে তাপমাত্রা আছে সেখানে আসলে কাজটা করি। তো প্রথমত 50°C তাপমাত্রায় আমাদের এখানে 50°C তাপমাত্রায় আমাদের দ্রাব্যতা হচ্ছে 60, মানে সলিবিলিটি যেটা সেটা হচ্ছে 60। তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। 60 ইকুয়ালস হচ্ছে আমাদের 100 ইন্টু স্মল m। আর আমাদের সলিউশনটা কতটুকু ছিল, সলিউশনটা আমাকে বলছে হচ্ছে 200 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তাহলে আমাদের যদি আমরা দ্রাবকের ভর নিব, তাহলে এখানে হচ্ছে 200 মাইনাস হচ্ছে আমাদের স্মল m। তো আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করি, সিম্পলি 60 ইন্টু 200 ইকুয়ালস হচ্ছে 160 m। আপনারা বোঝা উচিত, আমি একবারে করে ফেলছি আর কি। তো এখানে আমাদের এমটা কত আসে, আমাদের এম আসতেছে হচ্ছে 60 ইন্টু 200 ডিভাইড বাই হচ্ছে 160। আমাদের এম আসতেছে হচ্ছে 75 গ্রাম, মানে আমাদের দ্রব্য প্রথমে আছে হচ্ছে 75 গ্রাম। তাহলে দ্রব্য যদি হয় আমাদের 75 গ্রাম, এই যে এখানে 75 গ্রাম, তাহলে আমাদের দ্রাবক কতটুকু, তাহলে দ্রাবক হচ্ছে আমাদের 125 হওয়ার কথা। হ্যাঁ, দ্রাবক হচ্ছে 125 গ্রাম। ঠিক আছে, এটা আমরা জাস্ট বের করে নিলাম। তো এটা যেটা বের করছি এটা হচ্ছে 50°C তাপমাত্রায়। 50°C তাপমাত্রায় দ্রব্য হচ্ছে আমাদের 75 গ্রাম, মানে 75 গ্রাম মিক্স আপ অবস্থায় আছে। আর দ্রাবক যেটা, মানে পানি যদি কথা বলি, পানিটা হচ্ছে আমাদের 125 গ্রাম। এখন তাপমাত্রা আমরা কমায় নিয়ে আসবো, হচ্ছে 25°C। আর 25-এর দ্রাব্যতা হচ্ছে আপনার 40। যদি আপনি গ্রাফটা দেখেন, 25°C তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 40। তো আমরা জানি যে দ্রাব্যতা S ইকুয়ালস 100 ইন্টু দ্রবের ভর ডিভাইড বাই হচ্ছে দ্রাবকের ভর। তো দ্রাবকের ভর কিন্তু আমরা অলরেডি আগের যে প্রশ্ন যেটা ছিল সেখানে করে ফেলছি, সেটা হচ্ছে 125 গ্রাম। তো আমরা এখানে দ্রাবকেরটা বসাচ্ছি হচ্ছে 125। তো 25°C তাপমাত্রায় আমাদের দ্রাব্যতা হচ্ছে 40, সলিবিলিটি হচ্ছে 40। তাহলে 40 সমান সমান হচ্ছে 100 m ডিভাইডেড বাই হচ্ছে 125। তো সুতরাং আমরা m কত বলতে পারি, m সমান সমান আমরা বলতে পারি 40 ইন্টু হচ্ছে আমাদের 125 ডিভাইডেড বাই 100। তো আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। 40 ইন্টু 125 ডিভাইড বাই হচ্ছে 100। তো আমাদের এখানে আসলো হচ্ছে 50, এম আসছে হচ্ছে 50। ঠিক আছে, 50 গ্রাম। এই জায়গাতে আমাদের এম ছিল 75, এখানে এম হচ্ছে 50 গ্রাম। আমাদের যখন তাপমাত্রা ছিল 50°C, তখন আমাদের দ্রবীভূত ছিল 75 গ্রাম, আর বর্তমানে দ্রবীভূত হচ্ছে 50 গ্রাম। তাহলে আসলে কতটুকু কেলাসিত হবে, 75 মাইনাস 50, তাহলে আসলে কত থাকবে, এখানে 25 থাকবে, 25 গ্রাম। ঠিক আছে, তো ঠান্ডা করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে, ডেফিনেটলি 25 গ্রাম লবণ কেলাসিত হবে। ওকে, তো এটা আসলে একটা ম্যাথ টাইপের কোশ্চেন। তো হোপফুলি আপনি বুঝতে পারছেন। সবসময় আপনি করবেন কি, বেশি তাপমাত্রা দিয়ে শুরু করবেন, বেশি তাপমাত্রায় কতটুকু দ্রব্য আছে এটা বের করবেন, আর কতটুকু দ্রাবক আছে এটা আগে থেকে বের করে নেবেন। তো এই দ্রাবকটাই পরবর্তী অংশে দ্রাবক হিসেবে কাজ করবে, আর পরবর্তীতে আপনি জাস্ট দ্রব্যটা বের করবেন, পরে দুইটাকে বিয়োগ করে দিবেন, বিয়োগ করলে কতটুকু কেলাসিত হবে সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা 8 নম্বরটা, এটা আপনার লবণ শনাক্তকরণ থেকে আসছে, যে সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়। এটা হচ্ছে পটাশিয়াম পাইরোএন্টিমনেট। সোডিয়াম আয়ন শনাক্তকরণে ইউজ করা হচ্ছে পটাশিয়াম পাইরোএন্টিমনেট। আমি লিখে দিই, আপনার পড়ার কথা তাও লিখে দিই, পটাশিয়াম পাইরোএন্টিমনেট। এটা খুবই কমন আসে পরীক্ষাতে, পাইরো অ্যান্টিমনেট। সংকেত হচ্ছে K2H2SB2O7। ঠিক আছে, এই যে এটা খ নাম্বার হচ্ছে আনসার। এখানে যে এসবি যেটা আছে এটাকে বলা হয় অ্যান্টিমনি। হ্যাঁ, তো এই পুরোটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। জেনে রাখেন, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট,
আর এটা হচ্ছে নেসলার দ্রবণ। ওকে, এটা আসলে এখানে এল এর মতো বোঝা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে আয়োডিন, K2H8G আচ্ছা, উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনটি? এটা একটা মুখস্থ জিনিস, যেটা 2 × 12+1। উপশক্তি স্তরের কথা বলছে ইলেকট্রনের জন্য 2 × 12+1। অনেকে আপনি মাতাবরি করে 2n² দিয়ে দিতে পারেন। 2n² হচ্ছে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, বাট আপনাকে এখানে মেনশন করছে উপশক্তি স্তরে। উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত, সেজন্য সেটা হবে হচ্ছে 2 × 12+1। আচ্ছা, তারপর আপনাকে বলছে 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা আসলে হচ্ছে এল। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল। তো এখানে ডি দেওয়া আছে, তো আমরা জানি ডি এর জন্য এল এর মান হচ্ছে 2। ডি এর জন্য এল মান হচ্ছে 2। আচ্ছা, তারপরের প্রশ্ন, জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই ইউবি রশ্মি ব্যবহার করা হয়। এটা আপনিও জানেন, আমিও জানি যে ইউবি রশ্মির সাহায্যে আমরা আসলে হচ্ছে জাল টাকা বা হচ্ছে জাল পাসপোর্ট যে জিনিসগুলো আছে সেগুলো শনাক্ত করতে পারি। আচ্ছা, কোন বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচাইতে বেশি? তা আপনারা জানেন যে আহ, দৃশ্যমান আলোর পরে আইআর পর হচ্ছে বেতার রশ্মি, এদের আসলে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। তো এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা টেস্ট করি। প্রথমত বলছে মহাজাগতিক রশ্মি, এটা হচ্ছে আসলে তরঙ্গদৈর্ঘ্য অনেক কম, খুবই কম। এক্স রে এটারও কম, এক্স রে পরে হচ্ছে ইউভি রশ্মি এটারও কম। তারপর হচ্ছে ভিজিবল রে, মানে এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে ভিজিবল রে যে তরঙ্গদৈর্ঘ্য এটা হচ্ছে সবচেয়ে বেশি। এই ভিজিবল রে এর রেঞ্জটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। আর বাকি যেগুলো এগুলো আরো কম, হ্যাঁ, এগুলো হচ্ছে আরো কম। আচ্ছা, তো ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি সঠিক? অরবিটালের কোন ক্রমটি সঠিক? আমরা আসলে আব্বো যে নীতি যেটা আছে সেটা আমরা দেখব, যে ওই নীতি অনুসারে আমরা দেখবো যে কোন জায়গায় আসলে ইলেকট্রন আগে প্রবেশ করার কথা। তো ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করা ঠিক আছে, 4s 3p 4p 3p এর পরে 3d হওয়ার কথা। এখানে আসলে একটু মিস্টেক আছে, হ্যাঁ, এটা অপশন, এটা উত্তর হবে না। ক নাম্বার যেটা এটা উত্তর হবে না। 4s এর পরে 3p পরে 3d তে আগে ইলেকট্রন যাওয়ার কথা, 3d তে যাওয়ার পরে তারপরে 4p তে যাওয়ার কথা। আচ্ছা, এখানে হচ্ছে 4s এর পর হচ্ছে 3d তে যাচ্ছে, ঠিক আছে, ফাইন। 4s এর পরে 3d যাচ্ছে, 3d এর পর হচ্ছে 4p এর পর হচ্ছে 5s। হ্যাঁ, এটা সঠিক উত্তর। এটা উত্তর হচ্ছে আমাদের সঠিক। কিভাবে দেখেন, 4s এর জন্য আপনি যদি যে একটা চার্ট ছিল, আপনি চার্ট যদি লিখতে পারেন দ্যাটস ফাইন। আর চার্ট যদি আপনি না করেন আর n+l এর মান যদি n+l এর মান দিয়ে করতে চান সেটা আপনি করতে পারবেন। যেমন 4s এর জন্য হচ্ছে 4+0, এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 4। তারপর 3d এর জন্য হচ্ছে 3+2, এটার মান হচ্ছে 5। 4p এর জন্য আনসার হচ্ছে 4+1, এটা হচ্ছে 5। বাট এখানে এই দুইটার মধ্যে দুইটাই 5 5, বাট 3 এর মান কম দেখে এখানে আগে ইলেকট্রন প্রপোজ করবে, তো এই রেঞ্জটা ঠিক আছে। তো 5s এর জন্য হচ্ছে 5+0, এটা হচ্ছে 5, ঠিক আছে। তো এখানে দেখেন সেম জিনিস, এখানে তিনটারই 5 5 5, বাট এখানে যে আবার সংখ্যা যে হিসাবটা, যে 3 4 5, এই জন্য এখানে আর কি ছিল ঠিক আছে। এই জায়গাতে যদি আমরা হিসাব করি 4s এর জন্য এটা আসলে হচ্ছে শুধুমাত্র 4, 3p এর জন্য 3 এর 1 এটা হচ্ছে 4। তো এই জায়গাতে দেখেন অসঙ্গতি হয়ে গেছে। এখানে দেখেন আগে 4 আছে, আবার এখানে কি আছে, এখানে 3 আছে আর কি। তো দুইটার মধ্যে আসলে 4s আগে হওয়ার কথা না, 3p টা আগে হওয়ার কথা, হ্যাঁ, 3p আগে হওয়ার কথা, অসঙ্গতি এখানে দেওয়া আর কি। তো এই জন্য এটা হবে না, এটা হচ্ছে না। এই জায়গাতে আসেন, 4s এর জন্য 4+0 এটা হচ্ছে 4, 3d এর জন্য হচ্ছে 3+2 মানে হচ্ছে 5, এখানে 5p এর জন্য এখানে হচ্ছে 5, এখানে 4d এর জন্য 4+2, 4+2 মানে হচ্ছে কত আমাদের 6 না, 4 আর 2 হচ্ছে 6। তো এই জায়গাতে ঝামেলাটা কোন জায়গায় হলো, 3 আর 2 হচ্ছে 5, 5 আর 1 হচ্ছে 6, এখানে হচ্ছে 6 হবে। এখানে একটু মিস্টেক করছি আমি, 5p তো 5, 5 আর 1 হচ্ছে 6। ওকে, এই জায়গাতে দেখেন দুইটার মধ্যে হচ্ছে 6, বাট যেহেতু এখানে 4 আগে ছিল তাহলে 4 নাম্বারটাই আগে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, কারণ আপনার এন এর মান, যার এন এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো এই জন্য এটা আসলে সঠিক না, এটা আসলে হচ্ছে ভুল আছে। লাস্ট ওয়ানে আসেন, 5s তার মানে হচ্ছে 5+0 এটা হচ্ছে 5, তারপরে 4p মানে হচ্ছে 4+1 এটা হচ্ছে 5, তারপরে 5p এখানে 5+1 মানে হচ্ছে 6, তারপরে 4d এখানে মানে হচ্ছে 4+2 তার মানে হচ্ছে 6। তো এখানে দেখেন অসঙ্গতি, যে যার n এর মান কম সেখানে আগে যাওয়ার কথা ছিল, যেহেতু এই দুটো হচ্ছে 6 6, তাহলে এখানে 5p চাইতে 4d তে আগে যাওয়ার কথা ছিল আর কি। তো আসলে এই জন্য এটা আসলে অসঙ্গতিপূর্ণ। ওকে, আমরা আসলে এখানে n+l এর মান বের করছি, n+l এর মান বের করে পরে জাস্টিফাই বা তুলনা করছি। তো সেই হিসেবে আমাদের খ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সঠিক। আচ্ছা, সামনে মুভ করি। তারপর আপনাকে বলছে, আমি এটা মুছে দিই, এগুলো মুছে দিই, এগুলো আমার জন্য একটু ঝামেলা ক্রিয়েট করতেছে পরবর্তী প্রশ্নের জন্য।
মুছে দিচ্ছি। আচ্ছা, পরবর্তী আপনাকে বলছে CO3PO4 2 এত দ্রাব্যতা যদি এস হয়, দ্রাব্যতা গুণফল কত হবে? তো দ্রাব্যতা গুণফলের জন্য আপনারা অনেক ফর্মুলা জানেন। ফর্মুলাটা হচ্ছে এরকম যে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু হচ্ছে এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখানে এক্স কোনটা? আচ্ছা, ফরম্যাটটা হচ্ছে এরকম যে কোনো একটা লবণ যদি এমন হয় এ এক্স বি ওয়াই এই টাইপের যদি হয় আর কি। ঠিক আছে, তার জন্য ফর্মুলা হচ্ছে এইটা। এই যে কাছে দেখেন CO3PO4 2 মানে এক্স হচ্ছে 3 ওয়াই হচ্ছে 2। হ্যাঁ, এক্স হচ্ছে 3 ওয়াই হচ্ছে 2। তো আপনারা যদি এখানে ক্যালকুলেট করেন এক্স টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস 3 টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই হচ্ছে 2, তার মানে ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 2, আর ইন্টু হচ্ছে এস টু দি পাওয়ার 3 প্লাস 2। তা আপনি হিসাব করে দেখেন ওভারঅল আনসারটা আসবে হচ্ছে 108 এস টু দি পাওয়ার 5। আপনি হিসাব করে দেখেন 3 কিউব মানে হচ্ছে 27, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। 27 ইন্টু 4 দিয়ে দেখেন, দেখবেন 108 আসবে। আর এস এর পর 3 আর 2 প্লাস মানে হচ্ছে 5। তো আনসারটা আসলে হচ্ছে 108 এস টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা। তো তারপরে প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়? ফিজিওথেরাপিতে আমরা আসলে আইআর রশ্মি ইউজ করি। হ্যাঁ, আইআর রশ্মি দিয়ে ফিজিওথেরাপি দেওয়া হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন আমাকে বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 0.03 মোলার হলে কেএসপি কত? তো এটা আসলে কি ধরনের লবণ? এটা আসলে হচ্ছে AB2 টাইপের লবণ। এটা আসলে হচ্ছে AB2 টাইপের লবণ। তা আমরা জানি AB2 টাইপের লবণের কেএসপি হচ্ছে 4s3। কেএসপি হচ্ছে 4s3। ঠিক আছে, তো এখানে 4 এর জায়গায় আমরা 4 রাখলাম। আর আমাদের দ্রাব্যতা হচ্ছে 0.03। দ্রাব্যতা হচ্ছে 0.03, এটাকে আমরা কিউব করলাম। তো আমরা দেখি এখানে আসলে আনসারটা কত আসে। 0.03 এটা কিউব ইন্টু হচ্ছে আমাদের 4। আনসার আসলে হচ্ছে 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 অপশন আছে না? হ্যাঁ, এই যে গ নম্বরটা 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। আচ্ছা, তো দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য আর কি? স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে। হ্যাঁ, অবশ্যই স্বল্প দ্রবণীয় লবণের জন্য মূলত আমরা দ্রাব্যতা গুণফল বের করি। যেগুলো অধিক দ্রবণীয় সেগুলো আসলে দ্রাব্যতা গুণফল বের করে খুব একটা কাজ নাই। তারপর দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হইতে হবে। অবশ্যই দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হইতে হবে, কারণ তাপমাত্রা যদি চেঞ্জ হয়ে যায় তখন আসলে দ্রাব্যতা গুণফলটাও চেঞ্জ হয়ে যাবে। অসম্পৃক্ত দ্রবণ হতে হবে না, অসম্পৃক্ত দ্রবণ হবে না, সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। আপনি যদি দ্রাব্যতা গুণফল বা কেএসপি বের করতে চান, সলিবিলিটি প্রোডাক্ট, তখন অবশ্যই সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। তো উত্তর হচ্ছে 1 আর 2। 3 নম্বরটা অপশন না, উত্তর হচ্ছে আমাদের 1 ও 2। আচ্ছা, তারপর দেখেন আপতিত রশ্মি, ইউভি, আসল টাকা, বিকিরিত রশ্মি। হ্যাঁ, আমরা আপতিত রশ্মি আসল টাকার উপর ইউভি ফেলছি। বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? অবশ্যই বিকিরিত রশ্মিটা হচ্ছে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য। আমরা দেখবেন টাকার উপরে যদি আমরা ইউভি রশ্মি ফেলি তো দেখা যাবে কি বিভিন্ন ধরনের কালার মানে শো করতেছে আর কি। তো দৃশ্যমান কালার আর কি। তো দৃশ্যমান বর্ণালীর কালার অবশ্যই 380 থেকে 780 ন্যানোমিটার। ঠিক আছে, আচ্ছা। ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? তাহলে আমাকে ক্রোমিয়াম পরমাণু একটু বিন্যাসটা করতে হবে। তো ক্রোমিয়াম কত নাম্বার পরমাণু? আর ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টিটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে 24 নাম্বার। হ্যাঁ, ক্রোমিয়াম হচ্ছে 24 নাম্বার। আর আপনাদেরকে জানায় দিই, দুইটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যতিক্রম। একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার। জেনে রাখেন, একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার। এদের ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যতিক্রম, কারণ এদেরকে অর্ধপূর্ণ অরবিটাল করার জন্য এদের একটু ব্যতিক্রম হয় আর কি। আগে বলে রাখলাম যেটা আপনি বুঝতে পারেন। তো আমাদের প্রথমে আর্গন পর্যন্ত সেম, তারপরে হচ্ছে 4s2 3d4 এমনটা হওয়ার কথা। ঠিক আছে, তো 3d4 আসলে কখন হয় না, এজন্য এটা হয়ে যাবে হচ্ছে 4s1 3d5। আপনাদের জানার কথা, এটা ব্যতিক্রম হয় 4s1 3d5। আচ্ছা, তো আমাদেরকে বলছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা? তো সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন হচ্ছে 4s1। ঠিক আছে, 4s1। তাহলে আমাদের 4s1 এর জন্য আমাদের এন এর মান কত? এন এর মান হচ্ছে অবশ্যই 4। তারপরে এল এর মান, যেহেতু এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0। আবার যেহেতু এল এর মান 0, তাহলে ডেফিনেটলি এম এর মানটা হবে 0। আবার এখানে এস অরবিটালে আমি যদি আপনাকে বক্স করে যদি দেখাই, ইলেকট্রন আছে হচ্ছে একটা। তো যেহেতু শুধুমাত্র একটা ইলেকট্রন, এর জন্য এর স্পিন সংখ্যার মান হচ্ছে প্লাস হাফ। তাহলে আমাদের কর্ণাঙ্ক কি কি আসতেছে? 400 হাফ। কোন অপশনে আছে? এন হচ্ছে 400 প্লাস হাফ। ক নাম্বারটা প্রথমটা সঠিক উত্তর, যে এন হচ্ছে 4, এল হচ্ছে 0, এম হচ্ছে 0, এস হচ্ছে প্লাস হাফ। ঠিক আছে, বাকিগুলো আমরা দেখাইলাম না। তো
প্রথম রাতে যদি আমি উত্তর পেয়ে গেছি, বাকিগুলো দেখানোর আমার আসলে আর প্রয়োজন নাই। ওকে, তারপর প্রশ্ন 20 নম্বরটা, নিচের কোনটি আহ্বান নীতির বিকল্প রূপ? নিচের কোনটা আহ্বান নীতির বিকল্প রূপ? মানে আহ্বান নীতিটা আসলে কি ছিল? আহ্বান নীতি ছিল হচ্ছে যে যেখানে কম শক্তি সম্পন্ন হবে সেখানে মূলত আর কি ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমাদের এই যে এন প্লাস যে এল এর নিয়মটা, এটা আসলে হচ্ছে আহ্বান নীতির বিকল্প রূপ। কারণ যার এন প্লাস এল এর মান কম, সেখানে মূলত আমরা আগে ইলেকট্রন প্রবেশ করাই। তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে এন প্লাস এলটা হচ্ছে আহ্বান নীতির বিকল্প রূপ। ঠিক আছে, এটা ঢাকা বোর্ডে আসছে কত বছর, 23 সালে। আচ্ছা, কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী রেখা পাওয়া যায়? এখানে দেখেন কিছু নোটেশন দেওয়া আছে, আপনাকে নোটেশনটা বুঝতে হবে। এখানে 7 নম্বর কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন আসছে, এখানে 6 থেকে 3 আসছে, 5 নম্বর কক্ষপথ থেকে 2 আসছে, মানে ওই যে বর্ণালী সিরিজের মতো আর কি। তো আপনাদের জানার কথা ইউভি রশ্মি, হ্যাঁ, আমাদের সিরিজ আছে টোটাল বেশ অনেকগুলো আছে, যে লাইমেন, তারপরে হচ্ছে বামার, তারপরে হচ্ছে প্যাসচেন, লাইমেন বামার প্যাসচেন ব্র্যাকেট ফুন, এরকম অনেকগুলো সিরিজ আছে আর কি। হ্যাঁ, তো লাইমেন যে সিরিজটা, একমাত্র লাইমেন সিরিজ, এটা হচ্ছে ইউভি ইউভি রেঞ্জের মধ্যে পড়ে। আর বামার যে সিরিজ, এটা হচ্ছে দৃশ্যমান। ঠিক আছে, বামার যে সিরিজ এটা হচ্ছে দৃশ্যমান। এখন উপর থেকে যদি 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসে তাকে বলা হয় লাইমেন, 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসে তাকে বলা হয় হচ্ছে বামার। তো আমাকে বলছে যে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী পাওয়া যাবে। তাহলে আপনার উপর থেকে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসতে হবে। তো এটা কোথায় আছে? এই যে প্রথম অপশনটা, যে 7 নম্বর কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে আসে, তো তখনই আমরা আসলে ইউভি বর্ণালী দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, রিডবার্গ ধ্রুবকের মান কত? এটা হচ্ছে সেন্টিমিটার, যদি আমরা হিসাব করি, সেন্টিমিটার হিসাব করলে 109,678 পার সেন্টিমিটার। এখন আমাদেরকে অপশনে কি দেওয়া আছে? আমাদের অপশনে দেওয়া আছে হচ্ছে পার মিটারে। হ্যাঁ, তো মিটারে যদি হিসাব করতে চাই, আমার আসলে কি করতে হবে? আমার আসলে এটা এই গুণ করে ফেলতে হবে। গুণ করে আমাকে তখন আসলে এই জাস্টিফাই করতে হবে আসলে কিভাবে কি। হ্যাঁ, তো আমরা জানি 1 মিটার হচ্ছে 1 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমি ভাগ দেওয়ার কথা। হ্যাঁ, সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমি আসলে ভাগ দেওয়ার কথা, বাট যদি এখানে সেন্টিমিটার ইনভার্স আছে, তো আমাকে আসলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 109,678 ইন্টু দিলাম হচ্ছে 100। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 10.96 ইন্টু 10⁶। অপশন তাহলে কোনটা হইতে পারে আমাদের? এখানে আছে 10.9678 ইন্টু 10⁶। তাহলে এমন কোন অপশন আছে কিনা? হ্যাঁ, আমাদের 4 নম্বরটা যেটা আছে, 4 নম্বরটা এই অপশন দেওয়া আছে যে 1.09 ইন্টু 10⁶। হ্যাঁ, একদম ডানে গেলে এটা আসবে আর কি। তো আনসার হচ্ছে 3 নম্বরটা। আমরা যদি পার মিটার হিসাব করি, 1.09678 ইন্টু 10⁶, এত পার মিটার। ওকে, এই একক ছিল। আমরা যদি এটাকে মিটারে নিতে চাই, নর্মালি সেন্টিমিটার থেকে মিটারে গেলে ভাগ দেওয়ার কথা। হ্যাঁ, ভাগ দেওয়ার কথা, বাট এখানে দেখেন সেন্টিমিটার ইনভার্স আছে, তো দ্যাটস আপনাকে এখানে গুণ দিতে হবে। তো 109,678 এটাকে 100 দিয়ে গুণ দিলে এটা আসলে পার মিটারে চলে আসবে। ঠিক আছে, এটা আসলে পার মিটারে চলে আসবে। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন, আইআর রশ্মি। আইআর রশ্মি আসলে কি করে? দেহের তাপমাত্রা হ্রাস করে? না, মোটেই না। আইআর রশ্মি দিলে দেহের তাপমাত্রা আরো আসলে উত্তপ্ত হয়, দেহের শরীর মানে শরীর আরো গরম করে। এনজাইমের কার্যকারিতা হ্রাস করে? না, এনজাইমের সাথে আসলে আইআর রশ্মির কোনো সম্পর্ক নাই। ধমনীয় শিরার প্রশস্ত করে? হ্যাঁ, আইআর রশ্মি দিয়ে আপনার অনেক ধরনের থেরাপি দেওয়া হয়, ওই থেরাপি দিয়ে আপনার এই এই কি বলে এটাকে, ধমনীয় শিরাকে প্রশস্ত করা যায় আর কি। রক্ত সঞ্চালন হ্রাস করে? না, ধমনীয় শিরাকে যদি প্রশস্ত করে, রক্ত সঞ্চালনকে সে আরো বৃদ্ধি করার কথা, হ্রাস করবে না। আচ্ছা, এ এক্স টু এর দ্রাব্যতা দ্রাব্যতা হলে দ্রাব্যতা গুণফল কত হবে? এখানে একটু মিসিং করছে। এ এক্স টু এর দ্রাব্যতা এস হলে, দ্রাব্যতা গুণফল কত হবে? তো এখানে এবি টু টাইপের কি, তো আপনার অনেকে যারা জানার কথা, এবি টু টাইপের এটা হলে 4s³ হবে। আর যদি বলেন যে না আমি ওই ফরম্যাটে করব, ওই যে x⁴x, এই যে এরকম আর কি, x⁴x, y⁴y, s⁴x প্লাস y, তাহলে এখানে এই যে এ এক্স টু, আপনি বুঝতে পারতেছেন, 1⁴1 ইন্টু 2⁴2 ইন্টু s⁴ হচ্ছে 1+2। তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 4s³। ওকে, থাকবে হচ্ছে 4s³। এখানে আসলে একটা প্রশ্ন কেটে গেছে। হ্যাঁ, পজিশনের প্রশ্নটা কেটে গেছে। তো আমরা পজিশন নাম্বারটা স্কিপ করতেছি, পজিশন প্রশ্নটা করাতে পারলাম না, এটা স্কিপ করলাম। খুব সম্ভবত ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে হবে আর কি। হ্যাঁ, তো দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে আপনি দ্রাব্যতা খুব ইজিলি বের করতে পারবেন। এটা এবি টু টাইপ, তাহলে আপনি ইকুয়েশন এটা ইউজ করতে পারেন যে কেএসপি সমান সমান হচ্ছে 4s³। তো আমাদের এখানে যদি কেএসপির মানটা দেওয়া থাকে, তো আমরা এখান থেকে চাইলে খুব ইজিলি দ্রাব্যতা মানে এসটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তারপর আমাদেরকে বলছে যে কোন পরমাণুর
কোনো পরমাণু চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে? মানে আপনার এই এন এর মান যদি হয় 4, তাহলে আমাদের এখানে আসলে অরবিটাল কয়টা হবে? হ্যাঁ, তো আমরা আপনার জানি যে আমাদের উপশক্তি স্তর বের করার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার। সরি, এন স্কোয়ার না তো, কি বলছে আমাকে, কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে? আচ্ছা আচ্ছা, না উপশক্তি স্তর মানে আমাকে এল এর মান বের করতে হবে। আমাদের এন এর মান যদি হয় 4, হ্যাঁ, এন এর মান যদি হয় হচ্ছে 4, তাহলে এল এর মান কত কত হওয়া পসিবল? এল এর মান হওয়া পসিবল 0, 1, 2, 3, মানে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত আর কি। তো এখানে টোটাল আসলে 4টা উপশক্তি স্তর বা 4টা অরবিটাল পসিবল, ঠিক আছে? তো এন যদি হয় 4, আমাদের আসলে 4টা উপশক্তি স্তরই পসিবল। তো উত্তর হচ্ছে আমাদের 4। তারপরে বলছে নিচের কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য? তা আপনারা জানেন আমাদের প্রথম প্রশ্নটাই ছিল এরকম যে যাদের মধ্যে একটা ইলেকট্রন থাকবে একমাত্র তাদের জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য। তো এখানে হাইড্রোজেন প্লাস এটা পসিবল না, হিলিয়াম প্লাস, হ্যাঁ হিলিয়াম প্লাসটা পসিবল, কারণ আমরা জানি যে হিলিয়ামে আপনার পরমাণু এই ইলেকট্রন আছে কয়টা? 2টা। তো হিলিয়াম প্লাস মানে হচ্ছে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে বর্তমান তার মধ্যে একটা ইলেকট্রন, তো আপনি হিলিয়াম প্লাস যেটা এই ইয়া করতে পারবেন। তো বাকি দুটো হবে না, আপনি টেস্ট করে দেখেন, বাকি দুটো হবে না। আচ্ছা, তারপর আসেন এফ অরবিটালের জন্য। এখানে আসলে একটা দাড়ির মতো দিয়ে দিছে, অ্যাকচুয়ালি এটা এল এর মান হওয়ার কথা। এফ অরবিটালের জন্য এল এর মান কত হবে আর কি? তো আমরা জানি যে আপনার এই এল এর মানগুলো এস এর জন্য হচ্ছে 0, পি এর জন্য হচ্ছে 1, ডি এর জন্য হচ্ছে 2, এফ এর জন্য হচ্ছে 3, ঠিক আছে? তো এটা আসলে হচ্ছে 3, 3। তারপর প্রশ্ন, ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? তো এটা জাস্টিফাই করার জন্য আমাকে আগে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ক্রোমিয়াম কত নাম্বার? ক্রোমিয়াম হচ্ছে 24 নাম্বার পরমাণু, হ্যাঁ। তো ক্রোমিয়াম যদি আমরা হিসাব করি, এখানে হচ্ছে আমাদের আর্গন, ক্রোমিয়াম ব্যতিক্রম ছিল, হ্যাঁ, তার মানে হচ্ছে 4s1 3d5, 4s1 3d5। তো আমরা যদি এটাকে হুন্ডেনজিতে বক্স অনুসারে ভাঙি, তাহলে কি থাকা উচিত? বক্সটা সুন্দর মতো হয় নাই। 1 2 3 4 5, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এই ঘরে 5টা থাকার কথা, 5টাই থাকবে। আর 4s যেটা আছে এখানে থাকবে হচ্ছে আমাদের একটা। তো টোটাল আসলে কয়টা অযুগ্ম অযুগ্ম ইলেকট্রন? 6টা অযুগ্ম ইলেকট্রন, ঠিক আছে? আপনার 6টা করে টোটাল 6টা ইলেকট্রন। তো এরকম বুঝে নিতে হবে, ইলেকট্রন বিন্যাস করার পরে বুঝে নিতে হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নম্বরটা, 6টা ইলেকট্রন। আচ্ছা, তারপরে প্রশ্ন, লাইম্যান বর্ণালী সিরিজের তড়িৎচুম্বকীয় বিকিরণ জন্য কোন অঞ্চলে ঘটে? লাইম্যান লাইম্যান হচ্ছে প্রথমটা, লাইম্যান ঘটে হচ্ছে আপনার ইউভি অঞ্চলে, হ্যাঁ, লাইম্যান ঘটে হচ্ছে আমাদের ইউভি অঞ্চলে। এক্স ওয়াই যৌগের দ্রাব্যতার ক্ষেত্রে কোনটি সঠিক? এক্স ওয়াই যৌগের দ্রাব্যতার ক্ষেত্রে কোনটি সঠিক? তো এক্স ওয়াই যৌগের, যেহেতু আপনার এক্স ওয়াই শুধুমাত্র যৌগটা, এটার কেএসপি হচ্ছে এস স্কোয়ার, এটা কেএসপি হচ্ছে এস স্কোয়ার। তাহলে আমরা বলতেই পারি এস সমান সমান কি, √/, কেএসপি। এমন অপশন আছে না? এমন অপশন আছে কিনা? খ নম্বরটা আছে, দেখেন এস সমান সমান হচ্ছে √/, কেএসপি। তো আমাদের এখানে উত্তর হচ্ছে খ নম্বরটা। 3D অরবিটালের জন্য এম এর মান কোন সেট হবে? এম এর মানটা মূলত ডিপেন্ড করে আসলে হচ্ছে এই কত নাম্বার অরবিটাল, তার উপর ডি এর উপর ডিপেন্ড করে আর কি, হ্যাঁ। ডি এর জন্য আমরা জানি এল এর মান হচ্ছে 2, ডি এর জন্য এল এর মান হচ্ছে 2। তাহলে ডি এর জন্য এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান কত কত হওয়া উচিত? -2 মাইনাস, এই যে -2 -1 0 +1 +2, হ্যাঁ। তো আমাদের উত্তর হচ্ছে 3 নম্বরটা। তারপর প্রশ্ন, বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তো বোরনের শেষ ইলেকট্রন কোথায় আছে সেটা আমরা আগে জাস্টিফাই করি। বোরন তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন মানে হচ্ছে 5 নাম্বার। বোরন হচ্ছে আমাদের 5 নম্বর। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p1, মানে হচ্ছে 2 নাম্বার কক্ষপথে আমাদের ইলেকট্রনটা আসলে হচ্ছে 2 নাম্বার কক্ষপথে। তো আমরা জানি কৌণিক ভরবেগ mvr সমান সমান হচ্ছে nh/2 পাই, nh/2 পাই। তো আমাদের এখানে আসলে হচ্ছে n এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে আমাদের 2। তো আমরা যেখানে 2 বসাই, তাহলে 2 2 চলে যাবে, এই 2 2 বাদ থাকবে হচ্ছে h/পাই। তাহলে উত্তর হচ্ছে আমাদের h/পাই, মানে 4 নম্বরটা, h/পাই। আচ্ছা, তারপরে আমাদের 34 নম্বর প্রশ্ন, AlF3 মানে হচ্ছে Ab3 কে টাইপের যৌগ, এর দ্রাব্যতা এত মোল পার লিটার হলে দ্রাব্যতা গুণফল কত? তো এই যৌগের আসলে কেএসপি হচ্ছে 27 s⁴। কই থেকে আসছে? আপনারা যদি স্টিল বুঝতে না পারেন, 1 টু দি পাওয়ার 1, এই যেখানে দেখেন 1 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে s⁻³ + 1। আপনি দেখেন যদি হিসাব করেন 27 s⁴ আসবে। তো আমরা ভ্যালুগুলো বসাই দিই, দেখি কত আসে।
27 ইন্টু দ্রাব্যতা হচ্ছে 0.0002, এতের পাওয়ার হচ্ছে 4। আমরা হিসাব করি দেখি কত আসে। 0.0002 হোল টু দি পাওয়ার হচ্ছে 4 ইন্টু 27, আমাদের আসছে 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, এই যে এটা ফোন নাম্বারটা 74, 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, মানে ক্লোজ আর কি, এটা কাছাকাছি আসছে। ওকে, তারপরে প্রশ্ন 25 নাম্বারটা, আইসোটোনের উদাহরণ কোনটি? আইসোটোন বলতে আসলে আমরা কি বুঝি? আইসোটোন বলতে আপনার বোঝানো হচ্ছে যাদের আসলে হচ্ছে নিউটন সংখ্যা সমান, যাদের প্রত্যেকের নিউটন সংখ্যা সমান। আচ্ছা, প্রশ্নটা কেটে গেছে আনফরচুনেটলি, তো আপনি বুঝে নেন আইসোটোন কোনটা, যাদের হচ্ছে আপনার নিউটন সংখ্যা সমান। হ্যাঁ, আমরা লাস্টের যে কথা, যে ওয়ার্ডটা আছে যে আইসোটোন, এটা দিয়ে মানে এই দন্ত ন, এটা দিয়ে বুঝবো যাদের নিউটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো হচ্ছে আইসোটোন। তারপর হচ্ছে আইসোটোপ আছে, তো আইসোটোপের ক্ষেত্রে যাদের হচ্ছে প্রোটন সংখ্যা সমান। তারপরে আইসোবারের ক্ষেত্রে যাদের আসলে হচ্ছে ভর সংখ্যা সমান। ঠিক আছে, তো এখানে প্রশ্ন কেটে যাওয়ার কারণে আমরা আসলে পুরোটা আপনাকে সঠিক বলতে পারতেছি না, বাট আপনাকে আমি ডেফিনেশনটা বুঝিয়ে দিলাম। অপশন থাকলে আপনি বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব থাকলে ওই দ্রবের দ্রাব্যতা কত? তো আমরা জানি দ্রাব্যতা এস সমান, এটা আসলে ঐকিক নিয়মে করা যায়, আবার ফর্মুলা দিয়ে করা যায়। তো আমরা দেখি ফর্মুলা দিয়ে হয় কিনা। 100 ইন্টু দ্রবের ভর, হ্যাঁ, দ্রব হচ্ছে আমাদের 50, ডিভাইড বাই হচ্ছে আমাদের দ্রাবকের ভর। তো দ্রাবকের ভর কতটুকু হবে? দ্রাবক হচ্ছে সম্পূর্ণ দ্রবণ হচ্ছে 150, তো 150 মাইনাস হচ্ছে 50, তাহলে এখানে থাকতেছে কতটুকু? থাকতেছে হচ্ছে 50, শুধুমাত্র 50। এটা দ্রাব্যতা আসলে হচ্ছে আমাদের 50, হ্যাঁ, কারণ এখানে 50 কাটাকাটি চলে গিয়ে দ্রাব্যতা হচ্ছে 50। তো এটার ফর্মুলা আপনাদের জানার কথা, যে দ্রাব্যতা এস সমান সমান 100 ইন্টু দ্রবের ভর মানে স্মল এম ডিভাইড বাই দ্রাবকের ভর। দ্রাবক বের করার জন্য ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, মানে আপনাকে দ্রবণ থেকে দ্রবটাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে যেটা থাকবে সেটা আসলে হচ্ছে দ্রাবক আর কি। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে n ইকুয়ালস 4 এবং l ইকুয়াল 3 হলে, তো আমরা জানি l ইকুয়াল 3 মানে হচ্ছে f, হ্যাঁ, l ইকুয়াল 3 মানে হচ্ছে f, তাহলে আমাদের যোগ্যটা কি হওয়া উচিত? এটা আসলে 4f হওয়া উচিত, 4f। আচ্ছা, পরে বলছে M3 প্লাস আয়নের 23টা ইলেকট্রন আছে। তো 3 প্লাস আয়ন মানে সে 3টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে N3 প্লাস হয়েছে, তাহলে 3টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে বর্তমানে আছে 23টা ইলেকট্রন। তাহলে অ্যাকচুয়ালি আসলে ইলেকট্রন ছিল কয়টা? 23 যোগ 3 মানে আসলে 26টা ইলেকট্রন ছিল। তাহলে এম এর পারমাণবিক সংখ্যা কত? ডেফিনেটলি 26, হ্যাঁ, এম এর পারমাণবিক সংখ্যা আসলে হচ্ছে 26। তারপর দেখেন রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় স্বর্ণের পাতের পুরুত্ব কত ছিল? তা আমরা জানি স্বর্ণের পাতের পুরুত্ব ছিল হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত সেন্টিমিটার। 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত সেন্টিমিটার। তো আমাদের এখানে অপশনগুলো আসলে একটু কমপ্লেক্স দিছে, যে আপনার এই মিটারে দিছে আবার কিছু সেন্টিমিটার দিছে। দেখি আসলে কি কি। 4 এখানে 1 2 3 4, যদি আমি 10 মিটার নিয়ে আসি, 1 2 3, না এটা অপশন না। আহ, এটা দেখি, 1 2 3 4 5, হ্যাঁ এটা অপশন, প্রথমটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, আমি যদি এই 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেন্টিমিটার যদি আমি মিটারে নিয়ে যেতে চাই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার। তো আপনি এখানে যদি টেস্টিফাই করেন 1 2 3 4 5, তো আপনি যদি 5 ঘর ডানা নিয়ে আসি, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার হয়ে যাবে। তো অপশন আসলে হচ্ছে আমাদের 39-এর ক নম্বরটা, যে 0 পয়েন্ট অনেকগুলো জিরো দিয়ে তারপর হচ্ছে 4 এত মিটার। মিলিমিটার এত কম এটা হওয়ার কথা না, 0.004 সেন্টিমিটার না, এটা অপশন হওয়ার কথা না। তো আমাদের অপশন হচ্ছে ক নম্বরটা, সেন্টিমিটারটাকে জাস্ট মিটারে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এখানে একটু মিস্টেক করছি, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 না, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 সেন্টিমিটার ছিল। আর এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, এটা আসলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 হবে। হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস 6 হবে, মাইনাস 6 হবে। তো আমরা যদি এটাকে এই তিন যাই, 1 2 3 4 5 6, হ্যাঁ এখন ঠিক আছে, এখন এটা এই ডান 6 ঘর ডানে আসবে আর কি। ঠিক আছে, উত্তর হচ্ছে আমাদের প্রথমটা। আচ্ছা, নিচের কোন মৌলটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়? আমরা জানি ব্যতিক্রম দুইজন দেখায়, একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার। তো অপশন আছে কিনা? হ্যাঁ, কপার আছে, কপারের ইলেকট্রন হচ্ছে ব্যতিক্রম।
তারপর বলছে নিচের কোন সেটটিতে সম আয়ন প্রভাব বিদ্যমান। এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, CH2Cl, একটা নর্মাল যৌগ দিছে, একটা দিছে হচ্ছে জৈব যৌগ। নর্মাল যৌগ আর জৈব যৌগের মধ্যে সমান প্রভাব থাকার কথা না, এটা অপশন হচ্ছে না। হাইড্রোজেন সালফাইড, HCl, আচ্ছা এটা পরে দেখতেছি। C2H6 এটা জৈব যৌগ, HCl হচ্ছে নর্মাল যৌগ, এদের মধ্যে সমান থাকার কথা না। অ্যামোনিয়াম ক্লোরাইড আর এটা একটা জৈব যৌগ। তো অনেকে চিন্তা করতে পারেন যে এই দুইটাই, যে ক্লোরিন ক্লোরিন সেম আছে মানে এটা আসলে হচ্ছে সমান প্রভাব আছে, তারপর এখানে ক্লোরিন আছে এখানে ক্লোরিন আছে, এদের মধ্যে সমান প্রভাব থাকতে পারে। অ্যাকচুয়ালি এটা আসলে জৈব যৌগ, হ্যাঁ একটা হচ্ছে জৈব যৌগ একটা হচ্ছে নর্মাল যৌগ, তো এদের মধ্যে আসলে সমান প্রভাব থাকার পসিবিলিটি নাই। এদের মধ্যে সমান থাকতে পারে, হ্যাঁ এটা নর্মাল যৌগ, এটা আসলে হচ্ছে নর্মাল যৌগ, আর বাকিগুলোর মধ্যে একটা হচ্ছে নর্মাল যৌগ একটা হচ্ছে জৈব যৌগ, একটা নর্মাল যৌগ একটা হচ্ছে জৈব যৌগ। তো এখানে হচ্ছে দুইটাই নর্মাল যৌগ, তো এখানে এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে, তো আসলে এটার মধ্যে সমান প্রভাব থাকবে। এখানে দুইটার মধ্যে হাইড্রোজেন আছে এটার মধ্যে সমান প্রভাব থাকবে। বাকিগুলোর মধ্যে আপনারা অনেকে তো মনে করতে পারেন যে হ্যাঁ এখানে ক্লোরিন আছে এখানে ক্লোরিন আছে, এটা সমান হইতে পারে। বা অনেকে এটা চিন্তা করবেন যে হ্যাঁ এখানে ক্লোরিন আছে এখানে ক্লোরিন আছে, এটা সমান হইতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে জৈব যৌগ। তো জৈব যৌগ নরমাল যৌগের মধ্যে তফাৎ আছে, হ্যাঁ এভাবে হবে না। আচ্ছা, তো তারপর প্রশ্ন আমাদের 42 নম্বরটা। 42 নম্বরটা দেখেন আপনার কি বলছে, কিছু অপশন দেওয়া আছে, দেওয়ার পরে বলছে যে এই মৌলগুলো আসলে পরস্পরের কি, হ্যাঁ পরস্পরের কি। তো প্রথমত আমরা দেখি এরা আইসোটোপ কিনা। আইসোটোপ হলে পারমাণবিক প্রোটন সংখ্যা সেম হবে, প্রোটন সংখ্যা সেম না, তাহলে আইসোটোপ হওয়ার কোনো চান্সেস নাই। 2 নম্বর অপশন হচ্ছে আইসোটোন হইতে পারে, আইসোটোন হওয়ার জন্য নিউট্রন সংখ্যা সেম মানে সমান হইতে হবে। তো প্রথমটা নিউট্রন সংখ্যা কত, 30 - 16, এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 16টা, প্রথমটা নিউট্রন হচ্ছে 16টা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে 31 - 15, এখানে নিউট্রন সংখ্যা 16টা। লাস্টের ক্ষেত্রে হচ্ছে 32 - 16, এখানে নিউট্রন হচ্ছে 16টা। ও, তাহলে যদি প্রত্যেকেরই নিউটন সংখ্যা সমান, হ্যাঁ যদি প্রত্যেকের নিউটন সংখ্যা সমান, তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোটোন, পরস্পরের আইসোটোন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা আসলে n+l এর মান বের করি। এখানে n+l এর মান 5+s, তার মানে আসলে শুধুমাত্র 5, 5+0 মানে হচ্ছে 5। এখানে 4d মানে হচ্ছে 4+2, 4+2 মানে হচ্ছে 6। এখানে 4p, জুম ইন করি, 4p, 4p মানে হচ্ছে 4+1 তার মানে হচ্ছে 5। আর এখানে 5p মানে হচ্ছে 5+1 তার মানে হচ্ছে 6। কম কোনটা আছে, কম আছে হচ্ছে এইটা আর হচ্ছে এইটা। তো এখানে 5 এখানে হচ্ছে 5। আবার এদের মধ্যে n এর মান কার কম, এখানে 4, এই প্রথম প্রধান যে কোয়ান্টাম সংখ্যাটা এটার জন্য এটা হচ্ছে কম, তো এই জন্য ইলেকট্রন আগে 4p তে প্রবেশ করবে, ইলেকট্রন আগে 4p তে প্রবেশ করবে, ঠিক আছে। আচ্ছা, কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়, কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়। তা আমাদেরকে সাধারণ এই আপনার প্রথমে এই ধারণা দিতে হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড শুধুমাত্র পরমাণু আসলে পরমাণু মডেল নিয়ে কথা বলছিল, যে সে বলছিল যে সোলার মডেল সম্পর্কে কথা বলছিল, যে হ্যাঁ পরমাণুগুলো সৌরজগতের গ্রহণীয় ইলেকট্রন গুলো এই আপনার চারপাশে ঘুরতে থাকে আর কি, হ্যাঁ নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে, বাট কক্ষপথ নিয়ে কোনো কথা বলে নাই। তারপরে আমাদের বোর, বোর মূলত আসার পরে পরমাণুর যে মডেলের যে কক্ষপথ, হ্যাঁ কক্ষপথের যে ধারণাটা সেটা মূলত বোর দেয়। আচ্ছা, তারপরে কোন বর্ণের আলো শক্তি বেশি। তা আমরা একটা কথা পড়ছি বেনিয়া সহ কলা, আপনারা জানার কথা যে বেনিয়া সহ কলা। তো এখানে যেটা বামে, হ্যাঁ বেগুনি, এটা শক্তি হচ্ছে সবচাইতে বেশি, এটা শক্তি হচ্ছে সবচাইতে বেশি, তাহলে আমাদের এদের মধ্যে শক্তি সবচাইতে বেশি হচ্ছে বেগুনি। আবার যার শক্তি বেশি, যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম। বেগুনির শক্তি অনেক বেশি বাট তরঙ্গ দৈর্ঘ্য কম, বাট তরঙ্গ দৈর্ঘ্য কম, জেনে রাখেন কাজে লাগতে পারে। কোনটি নেসলার বিকারক। নেসলার বিকারণ হচ্ছে যে এটা পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেট, হ্যাঁ পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেটকে বলা হচ্ছে আপনার নেসলার দ্রবণ। তো আমাদের আবার সাথে একটু ক্ষার যোগ করা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, তো এই দুইটা মিক্সারকে বলা হচ্ছে নেসলার বিকারক। এটা দিয়ে আসলে এটা জেনে রাখেন, এই নেসলার বিকারক দিয়ে আমরা আসলে হচ্ছে যে আপনার ওই কি বলে এটাকে অ্যামোনিয়া শনাক্ত করি, হ্যাঁ NH4 যে আয়ন যেটা আছে সেটা শনাক্ত করি। এটা হচ্ছে আমাদের নেসলার বিকারক, পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণ। আচ্ছা, কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান, মানে কার মধ্যে কার প্রত্যেকের মধ্যে সমান সমান ইলেকট্রন আছে। তো এটা আসলে আমরা জাস্টিফাই করি যে এখানে দেখি এখানে সোডিয়াম ইলেকট্রন কয়টা, সোডিয়াম প্লাস মানে ইলেকট্রন হচ্ছে 10টা, ক্যালসিয়াম 2+ মানে এখানে আসলে হচ্ছে 18টা, তো এখানে এদের সমান হয় নাই, এটা বাদ। পটাশিয়াম প্লাস, হ্যাঁ পটাশিয়াম প্লাস মানে এর ইলেকট্রন কয়টা, পটাশিয়াম 19 নাম্বার, পটাশিয়াম প্লাস মানে হচ্ছে 18টা।
ক্লোরিন মাইনাস মানে 17, আর একটা ইলেকট্রন সে গ্রহণ করছে মানে হচ্ছে 18। ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়ামে ছিল হচ্ছে 12, 12 থেকে 2টা কমে গেছে 10, না এটা অপশন হবে না, এটাও বাদ। সোডিয়াম প্লাস মানে হচ্ছে 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 2+, মানে এটা 10টা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3+, এটা 10টা ইলেকট্রন। আবার ক্লোরিন মাইনাস মানে এর হয়ে গেছে 18টা, তো এটা অপশন না। তো 4 নম্বরটা অপশন হয়ে যাবে, কারণ আগে 3টা যেতে হয় নাই, 4 নম্বরটাই হবে। তো আমার একটু টেস্টিফাই করি। পটাশিয়াম প্লাস মানে হচ্ছে 18টা ইলেকট্রন, ক্যালসিয়াম 2+, এখানে 18টা ইলেকট্রন, স্ক্যান্ডিয়াম 3+, মানে 21 থেকে 3টা ছেড়ে দিছে, এখানে 18টা। ক্লোরিন সিঙ্গেল মাইনাস মানে 17 থেকে আর একটা যোগ করছে, অ্যাটাচ করছে, মানে 18টা, মানে এখানে প্রত্যেকেরই 18 করে ইলেকট্রন, ঠিক আছে। তো অপশন হচ্ছে 4 নম্বরটা অ্যাকচুয়ালি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা কোন মৌলের? খুবই সিম্পল, আর্গন পর্যন্ত হচ্ছে 18টা, 18 আর 10 28, 28 আর হচ্ছে 29, তো 29 নম্বর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কপারের, এটা হচ্ছে কপারের। প্যাস্টেন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? তো আমরা যদি সিরিয়ালে বলি লাইমেন, বামার, প্যাস্টেন, প্যাস্টেন আসলে 3 নম্বরে, হ্যাঁ। তো প্যাস্টেনের জন্য নিম্ন শক্তি স্তর হচ্ছে 3 নম্বরে। 4p অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যা আসলে হচ্ছে এল এর মান, তো এখানে পি দেওয়াই আছে, তো পি এর জন্য আমাদের এল এর মান হচ্ছে 1, পি এর জন্য এল এর মান হচ্ছে 1। আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকের মান কত? না, প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। ওকে। আচ্ছা, তারপরটা বলছে হাইড্রোজেন পরমাণু চতুর্থ শক্তিস্তরে ব্যাসার্ধ দেওয়া আছে, ইলেকট্রনের গতিবেগ কত? তো আমরা জানি এমবিআর সমান হচ্ছে NH/2π। তো যদি ভি বের করতে চাই এখান থেকে, ভি সমান সমান হচ্ছে আমাদের NH, তো ভ্যালু বসায় দিই। চতুর্থ বলছে তো, তাহলে 4 × H ডিভাইডেড বাই 2π ইন্টু হচ্ছে আমাদের এম ইন্টু হচ্ছে আর। তো ভ্যালুগুলো আমি এখানে ক্যালকুলেটর বসাবো, বসায় দেখি। 4 × 6.626 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2π ইন্টু 9.1 ইন্টু 10⁻³ ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 7.5 ইন্টু 10⁻⁻10। ওকে, আমাদের আসছে হচ্ছে 6.18 ইন্টু 10⁻5, 6.18 ইন্টু 10⁻5, হ্যাঁ। 3 নম্বরটা হচ্ছে আসছে আমাদের, এই যে 3 নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 6.18 ইন্টু 10⁻5। আচ্ছা, তারপর আমাদের প্রশ্ন, কেএসপি সমান সমান হচ্ছে AS3, তাহলে এ এর মান কত? হ্যাঁ, এ এর মান আসলে কত হওয়া উচিত? তো আসলে আমাদের কেএসপি যে ভ্যালুগুলো, এগুলো কেমন আসে, লবণের উপর ভ্যারি করে আপনার এমন মান আসে যে S² আসে, তারপরে 4s³ আসে, তারপরে 27s⁴ আসে, তারপরে 108s⁵ আসে, মানে এর বাহিরে ভ্যালু আসা পসিবল না, ঠিক আছে। তো আপনি করতে করতে যদি করে থাকেন, আপনি করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে আসলে এর মান কত হওয়া উচিত? যদি S³ থাকে তাহলে তার সামনে অবশ্যই 4 থাকবে, হ্যাঁ, তার সামনে অবশ্যই 4 থাকবে। আচ্ছা, 3D অরবিটালের পরে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে? আমরা জানি 3Dর পরে আসলে কোথায় প্রবেশ করে, 4s এ প্রবেশ করে, 3Dর পরে ইলেকট্রন 4s এ প্রবেশ করে। ওকে। আচ্ছা, ক্ষারীয় পটাশিয়াম টেট্রাইডোমার্কিউরেট, এই যে আমরা বলছিলাম, এটা আসলে হচ্ছে আপনার এয়ার দ্রবণ, ওই যে কি যেন বলে এটা, এই যে এই জায়গাতে ছিল যেটা, নামটাতে ভুলে যাচ্ছে, মানে নামটা বারবার ভুলে যাই, নেসলার বিকারক বলা হয় আর কি, হ্যাঁ। যে ক্ষারীয় পটাশিয়াম টেট্রাইডোমার্কিউরেট, এটাকে বলা হয় নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ দিয়ে আমরা অ্যামোনিয়াম প্লাস, যেটা যে অ্যামোনিয়াম আয়ন যেটা আছে, এটা শনাক্ত করি, এটাকে বলা হয় নেসলার দ্রবণ। যে ক্ষারীয় পটাশিয়াম টেট্রাইডোমার্কিউরেট, এটাতে আপনার অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়, আর এটা হচ্ছে নেসলার দ্রবণ। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে N2 এর মান কত? ব্র্যাকেটের ক্ষেত্রে N2 এর মান কত? লাইমেন, লাইমেন, বামার, পেস্টেন, ব্র্যাকেট। ব্র্যাকেটের জন্য আপনার লাইমেন, বামার, পেস্টেন, ব্র্যাকেট, N1 হবে হচ্ছে 4, হ্যাঁ, N1 হবে হচ্ছে 4। তাহলে N1 যদি 4 হয়, তাহলে এই অপশনগুলো থেকে আপনার N2টা অবশ্যই 5 হওয়া উচিত, হ্যাঁ, N2 অবশ্যই 5 হওয়া উচিত। আচ্ছা, তারপরের প্রশ্ন আমাদের, এখানে প্রশ্ন অর্ধেক বোঝা যাচ্ছে, বাট রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় আলফা কণা স্বর্ণভেদ করে চলে যায় কেন? আচ্ছা, মানে ম্যাক্সিমাম মানে 99% আলফা কণা স্বর্ণের পাতকে ভেদ করে চলে যায় কেন? এটা আমরা জানি যে পরমাণুর অধিকাংশ অংশ ফাঁকা, যার কারণে মূলত ভেদ করে চলে যায় আর কি। এমন অপশন আছে, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত বলে না, আলফা কণার গতিশক্তি বেশি বলে এটাও না, আলফা কণার প্রতিফলিত হওয়ার ক্ষমতা কম না,
পরমাণুর অংশ ফাঁকা, হ্যাঁ এটা হচ্ছে সঠিক উত্তর। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা হওয়ার কারণে আপনার এই আলফা কণাগুলো ভেদ করে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, সিলভার ক্লোরাইড, আমাদের এজিসিএল সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা প্রতি লিটারে জলীয় দ্রবণে 0. এত গ্রাম হলে দ্রাব্যতা গুণফল কত। এখানে একটা টুইস্ট আপনাকে দিয়ে দিছে, এটা গ্রামে দেওয়া আছে, হ্যাঁ তো আপনাকে এটা আসলে মোল পার লিটারে নিতে হবে। তো এটা দেওয়া আছে 0.00015 এত গ্রাম পার লিটার। তো আমরা যদি এটাকে মোল পার লিটারে নিতে চাই, আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 0.00015 ডিভাইডেড বাই সিলভার ক্লোরাইড আণবিক ভর কত, সিলভারের হচ্ছে আপনার 108 আর ক্লোরিন হচ্ছে 35.5। তো যদি যোগ করি কত আসা উচিত, 143.5, 35 আর 8 43, হ্যাঁ 143.5 হওয়ার কথা, তাহলে ভাগ দিলাম 143.5, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মোল পার লিটার। ওকে, এটা হচ্ছে আমাদের এস। তাহলে দ্রাব্যতা গুণফল বের করতে বলছে, তো সিলভার ক্লোরাইড এজিসিএল এটা হচ্ছে এবি টাইপের লবণ, হ্যাঁ একদম সরল লবণ, তাহলে এটার কেএসপি হবে হচ্ছে এস স্কোয়ার, কেএসপি হবে হচ্ছে এস স্কোয়ার, মানে আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে আসলে হচ্ছে কেএসপি পেয়ে যাব। তো আমরা আসলে এটা আগে দ্রাব্যতাটাকে বের করি, 0.12315 ডিভাইডেড বাই 143.5, তারপর এটাকে আমরা স্কোয়ার করে দিলাম, আনসার হচ্ছে 1.09 ইন্টু 10⁻⁻12, আমাদের আসতে হচ্ছে 1.09 ইন্টু 10⁻⁻12। আচ্ছা হ্যাঁ, এই যে এটার কাছাকাছি 1.1, মানে 9 ছিল তো 1.1 এর মতো হওয়ার কথা আর কি। 1.1 ইন্টু 10⁻12, ফোন নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্ন, এবি2 এর দ্রাব্যতা গুণফল এত হলে দ্রাব্যতা কত। তো এটা আসলে এবি2 টাইপের লবণ, তো এবি2 টাইপের লবণ হলে তার কেএসপি হচ্ছে 4s কিউব, কেএসপি হচ্ছে 4s কিউব। তাহলে আমরা যদি তার দ্রাব্যতা বের করতে চাই, দ্রাব্যতা হবে হচ্ছে কিউবিক রুট অফ কেএসপি ডিভাইডেড বাই 4। আপনি 4 কে প্রথমে পাশে নিয়ে গেলে কেএসপি বাই 4, আর কিউবি পাশে গেলে কিউবিক রুট অফ কেএসপি ডিভাইডেড বাই 4। তো আমরা যদি ক্যালকুলেটরের ভ্যালু বসাই, লিখতেছি না, ক্যালকুলেটর আমরা হিসাব করতেছি, কেএসপির মান হচ্ছে 1.7 ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই 4, এটাকে কিউবিক রুট করতে হবে, তাহলে এটার পাওয়ার দিচ্ছি হচ্ছে 1/3। আপনারা জানেন কিউবিক রুট মানে হচ্ছে 1/3, এটা আসছে হচ্ছে 7.51 ইন্টু 10⁻⁻5, আমাদের আসছে হচ্ছে 7.51 ইন্টু 10⁻⁻5, 7.51 ইন্টু 10⁻⁻5 কোথায় কোথায়, আচ্ছা হ্যাঁ যে একটা অপশন আছে 7.51 10⁻⁻5, এখানে দেখেন এই একটা আছে গ্রাম পার লিটার, একটা আছে মোল পার লিটারে। দ্রাব্যতার একক অবশ্যই মোল পার লিটার, আমরা যদি দ্রাব্যতা গুণফল থেকে বের করে নিয়ে আসি, এটার একক হবে সবসময় মোল পার লিটারে, ঠিক আছে, সতর্ক থাকবেন, মোল পার লিটারে। তারপরের প্রশ্ন, কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব, মানে কোনটা আসলে সম্ভব না। এন এর মান 3 হলে এল এর মান 2 পসিবল, এটা 2 যদি পসিবল হয় এটা -2 এটাও পসিবল, এটা প্লাস আর তো সম্ভব, হ্যাঁ প্রথমটা সম্ভব। এখানে যদি আপনার এন এর মান 4 হয়, এখানে 0 হওয়া পসিবল, এখানে 0 হওয়া পসিবল, কোনো সমস্যা নাই। এখানে প্লাস হাফ এটাও সম্ভব। এখানে এন এর মান প্রথমটা যদি হয় 3, এখানে 2, হ্যাঁ হইতেই পারে, বাট এল এর মান যদি 2 হয় বাট এম এর মান কখনোই -3 হবে না, মানে এটা চাইতে এটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো বেশি হবে না, তাহলে এটা অবাস্তব, এটা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আপনাকে আজকে 60টার মতো করালাম, তো হোপফুলি এগুলো আপনাদের কাজে লাগবে, হ্যাঁ তো নেক্সট ভিডিওতে আমরা বাকি যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, আর ভালো মতো প্রিপারেশন নেবেন, হোপফুলি এগুলো আপনাদের কাজে লাগবে।